মসজিদুল নববীর ইমাম কারাগারে মারা গেছেন। ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান সৌদি আরবের মদিনার মসজিদুল নববীর একজন ইমাম কারারুদ্ধ অবস্থায় মারা গেছেন। কারাগারে খুবই বেহাল অবস্থায় তাকে রাখা হয়, এমনকি নির্যাতনও করা হয়। এ থেকে তার মৃত্যু হয় বলে নির্বাসিত সৌদি অ্যাক্টিভিস্টদের বরাতে খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, শেখ আহমেদ আল আমারি নামে ওই ইমাম মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআন কলেজের সাবেক ডিন ছিলেন। তিনি 5 মাস ধরে কারান্তরীণ ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অ্যাক্টিভিস্ট সংগঠন প্রিজনার্স অব কনসায়েন্স এই তথ্য দিয়েছে। সংগঠনটি সৌদি আরবের ধর্মপ্রচারক ও ধর্মীয় স্কলারদের গ্রেপ্তারের ঘটনা নথিবদ্ধ করে থাকে। সংগঠনটির অভিযোগ, 69 বছর বয়সী এই ইমামের শারীরিক অবস্থা অগ্রাহ্য করে তাকে উদ্দেশ্যমূলকভাবে আটকে রাখে সৌদি কারা কর্তৃপক্ষ। এই কারণেই তার মৃত্যু হয়। লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন ALQSTর পরিচালক ইয়াহিয়া আশিরি বলেন, শেখ আল আমারিকে আগস্টে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে সময় সৌদি সরকার অনেক অভিযান চালায়। এতে আমারের ঘনিষ্ঠ সহযোগী ও ইসলামী স্কলার সাফার আল হাওয়ালিকেও আটক করা হয়। 68 বছর বয়সী আল হাওয়ালি গ্রেপ্তারের কিছুদিন আগে 3000 পৃষ্ঠার একটি বই প্রকাশ করেন। এতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে দেশের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও সৌদি রাজপরিবারের সমালোচনা করা হয়। খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অ্যাক্টিভিস্ট যদিও কর্তৃপক্ষের অবহেলায় আল আমারির মৃত্যু হয় বলে জানায়, তবে ইয়াহিয়া আশিরি বলেন, 2রা জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণের পর আল আমারিকে আকস্মিকভাবে দাবান কারাগার থেকে জেদ্দার কিং আবদুল্লাহ মেডিকেল কমপ্লেক্সে স্থানান্তরিত করা হয়। আশিরির ভাষ্য, আমার বিশ্বাস অবহেলা নয়, বরং কারা হেফাজতে তাকে হত্যা করা হয়েছে। এই ইস্যুতে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সৌদি আরব। অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খশোগির হত্যাকাণ্ডের পর থেকে এই ধরনের ইস্যুতে চাপে রয়েছে সৌদি আরব। এদিকে আরেক মুসলিম স্কলার সালমান আল আওদাহর মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে সৌদি সরকারি কৌশলীরা। তিনি নির্বাচন ও ক্ষমতা পৃথকীকরণের দাবি তুলে আটক হন। এই ধরনের দাবি সৌদি আরবে বিপজ্জনক উস্কানি বলে বিবেচিত হয়। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, সংস্কারবাদী বলে পরিচিত সালমান আওদাহ আটক হন 1 বছর আগে। ওই সময়টাতে ভিন্ন মতাবলম্বীদের উপর দমনপীড়ন চালানো আরম্ভ করে সৌদি আরব। আটককৃতদের মধ্যে আরও রয়েছেন ইসলামী ধর্মপ্রচারক আওয়াদ আল কারণী, ফারহান আল মালকি ও মোস্তফা হাসান। কেন এই 18 বছর বয়সী সৌদি তরুণী নিজেকে আটকে রেখেছেন ব্যাংককের হোটেল কক্ষে? সম্পূর্ণ কাহিনীটি বিস্তারিত জানতে এবং পরিষ্কারভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। নিজের পরিবারের কাছ থেকে পালিয়ে যাওয়া এক সৌদি তরুণী ব্যাংকক বিমানবন্দরে এক হোটেল কক্ষে নিজেকে অবরুদ্ধ করে রেখেছেন। ইমিগ্রেশন কর্মকর্তারা চাইছেন তাকে কুয়েতে পরিবারের কাছে ফেরত পাঠাতে, কিন্তু এই তরুণী দাবি করছেন সেখানে পাঠালে পরিবার তাকে হত্যা করবে। সোমবার কুয়েতগামী এক ফ্লাইটে উঠতে অস্বীকৃতি জানান 18 বছর বয়সী রাহাত মোহাম্মদ আল কুনান। তিনি রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, কুয়েতে আমার ভাইয়েরা, আমার পরিবার এবং সৌদি দূতাবাস আমার অপেক্ষায় বসে আছে। তারা আমাকে মেরে ফেলবে। আমার জীবন এখন বিপন্ন। আমার পরিবার একেবারে সামান্য ঘটনার জন্য পর্যন্ত আমাকে হত্যার হুমকি দেয়। হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী রাহাত মোহাম্মদ আল কুনানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন টুইটার লিখেছেন, রাহাত মোহাম্মদ আল কুনান হোটেল কক্ষের দরজা আটকে বসে আছেন এবং কুয়েতে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন। তিনি আশ্রয় চাওয়ার জন্য জাতিসংঘ শরণার্থী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চাইছেন। মিস্টার রবার্টসন আরও জানান, থাইল্যান্ডের আইনজীবীরা ব্যাংককের ক্রিমিনাল কোর্টে একটি আবেদন করেছেন রাহাতের পক্ষে যেন তাকে ইচ্ছের বিরুদ্ধে জোর করে ফেরত পাঠানো না হয়। ব্যাংকক বিমানবন্দর থেকে বিবিসির জোনাথান হেড জানান, রাহাত মোহাম্মদ আল কুনান ভীতু সন্ত্রস্ত এবং বিভ্রান্ত। থাই কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করতে চায়। যেভাবে ঘটনা শুরু হয়, রাহাত মোহাম্মদ আল কুনান তার পরিবারের সঙ্গে কুয়েতে ছুটি কাটাচ্ছিলেন। 2 দিন আগে তিনি সেখান থেকে পালিয়ে যান। তিনি ব্যাংকক হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন। সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু রোববার ব্যাংককে নামার পরেই নাকি সুবর্ণভূমি বিমানবন্দরে একজন সৌদি কূটনীতিক এসে তার পাসপোর্ট জব্দ করেন। রাহাত দাবি করেছেন তার পাসপোর্টে অস্ট্রেলিয়ার ভিসা রয়েছে এবং তিনি কখনোই থাইল্যান্ডে থাকতে চাননি। অন্যদিকে ব্যাংককের সৌদি দূতাবাস দাবি করেছে রাহাত মোহাম্মদ আল কুনানের কোনো রিটার্ন টিকিট নেই, সেজন্যই তাকে আটকে রাখা হয়েছে। আর যেহেতু তার পরিবারের বেশিরভাগ সদস্য কুয়েতে থাকে, তাই তাকে সেখানেই পাঠানো হচ্ছে। তবে হিউম্যান রাইটস ওয়াচের ফিল রবার্টসন বিবিসিকে জানিয়েছেন, থাই সরকার আসলে এখন একটা কাহিনী ফাঁদার চেষ্টা করছে। তারা বলছে
রাহাফ একটি ভিসার আবেদন করার চেষ্টা করেছিল, সেটি প্রত্যাখ্যান করা হয়। তিনি বলেন, থাই কর্তৃপক্ষ সৌদি আরবের সঙ্গে সহযোগিতা করছে, সে কারণে বিমানটি ব্যাংককে অবতরণের সঙ্গে সঙ্গেই সৌদি কর্মকর্তারা রাহাফের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। যেভাবে ঘটনা জানাজানি হলো, রাহাফ মোহাম্মদ আল কুনান সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ব্যাপারে পোস্ট দিয়ে সবার নজর কাড়েন। তিনি তার এক বন্ধুকে নিজের টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করতে দেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহাফ মোহাম্মদ আল কুনান বলেন, আমি সোশ্যাল মিডিয়ায় আমার এই ঘটনা এবং ছবি শেয়ার করি। এ কারণে আমার বাবা আমার উপর খুবই ক্ষিপ্ত। আমি আমার নিজের দেশে পড়াশোনা এবং কাজ করতে পারি না। আমি স্বাধীনতা চাই। আমি আমার মতো করে পড়াশোনা করতে চাই, কাজ করতে চাই। সৌদি আরবে নারীকে পুরুষ অভিভাবকত্ব আইনের অধীনে চলতে হয়। এর মানে হচ্ছে তাদের যে কোনো কিছু করতে একজন পুরুষ আত্মীয়ের অনুমতি নিতে হয়। চাকুরি, ভ্রমণ, বিয়ে থেকে শুরু করে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পর্যন্ত এই অনুমতি লাগে। রাহাফ মোহাম্মদ আল কুনান টুইটারে লিখেছেন যে তিনি তার প্রকৃত নাম এবং বিস্তারিত তথ্য এখন প্রকাশ করছেন, কারণ তার আর হারানোর কিছু নেই। তিনি বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছে আশ্রয়ের আবেদন জানিয়েছেন। কেন তার নিরাপত্তা নিয়ে শঙ্কা? মিস মোহাম্মদ আল কুনান বিবিসিকে বলেছেন, তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন। তিনি আশঙ্কা করছেন তার পরিবার তাকে হত্যা করতে পারে। থাই পুলিশের মেজর জেনারেল সুবাজাতে হাকপান বিবিসিকে বলেন, মিস মোহাম্মদ কুনান আসলে তাকে বিয়ে দেওয়ার যে চেষ্টা চলছিল সেখান থেকে পালিয়েছেন। তিনি এটাকে একটি পারিবারিক ব্যাপার বলে বর্ণনা করেন। উল্লেখ্য, 2017 সালের এপ্রিলে আরেক সৌদি নারীকে নিয়ে একই ধরনের ঘটনা ঘটেছিল। দিন আলী লাসুম নামের সেই নারী কুয়েত হতে ম্যানিলা হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছিলেন, কিন্তু তাকে ম্যানিলা বিমানবন্দর হতেই তার পরিবারের কাছে ফেরত পাঠানো হয়। সৌদি আরবে ফিরে যাওয়ার পর তার ভাগ্যে কী ঘটেছে তা আর জানা যায়নি। এদিকে আবারও বিয়ের পিড়িতে বসেছেন ক্লোজ আপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সালমা। তার বর সানাউল্লাহ নূরে সাগর, যিনি ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট। তিনি ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে। বর্তমানে লন্ডনে বার অ্যাট ল করছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদকর্মীদের ডেকে সালমা তার দ্বিতীয় বিয়ের খবর জানান। তিনি বলেন, 31 ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সাগর আবার ফিরে গেছেন লন্ডনে। সালমা জানান, 4 মাস পর তার স্বামী বার অ্যাট ল শেষ করে দেশে ফিরবেন। তখন ঘটা করে অনুষ্ঠান হবে। কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা ক্লোজ আপ ওয়ান দ্বিতীয় সিরিজের বিজয়ী ছিলেন। এরপর কয়েকটি লোকগীতি দিয়ে সালমা সারা দেশে ব্যাপক পরিচিতি পান। 2011 সালের দিনাজপুর 6 আসনের এমপি শিবলি সাদিকের সঙ্গে বিয়ে হয় সালমার। 2016 সালে বনিবনা না হওয়া সেই সংসারে বিচ্ছেদ ঘটে। তাদের সংসারে স্নেহা নামের এক কন্যা রয়েছে। স্নেহা এখন মায়ের কাছেই থাকে। এদিকে জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির সংসারে ভাঙনের পদধ্বনি শোনা যাচ্ছে। বর্তমানে ন্যান্সি স্বামী নাজিমুজ্জামানের সাথে থাকছেন না। 2 মাস ধরেই তারা আলাদা রয়েছেন বলে জানা গেছে। এই বিষয়ে ন্যান্সি জানান, স্বামী নাজিমুজ্জামান জায়েদের সাথে 2 মাস ধরে থাকা হচ্ছে না। পারস্পরিক আলাপের মাধ্যমে তারা পৃথক থাকছেন। জানা গেছে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন দুজন মিলেই। ন্যান্সি তার বাসায় রয়েছেন। তিনি বলেন, আমরা 2 মাস ধরে আলাদা থাকছি। অস্ট্রেলিয়া সফর থেকে দেশে আসার পর থেকেই আমরা একসাথে থাকছি না। জায়েদের বাসায় সে থাকছে আর আমার বাসায় আমি। বড় মেয়ে রোদেলা থাকছেন ন্যান্সির সাথে আর জায়েদের সাথে থাকছেন ছোট মেয়ে নায়লা। ন্যান্সি বলেন, আমাদের মধ্যে এখনও বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে। নিয়মিতই আমাদের কথা হয়, তবে আলাদা থাকার সিদ্ধান্তও আমাদের। ভবিষ্যৎ সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না। শুকুরের মাংস, মদ ও গাঁজায় মেতে আছে সেই সৌদি তরুণী। পরিবারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে বিশ্বে হইচই ফেলে দিয়েছেন সৌদি আরবের মেয়ে 18 বছর বয়সী রাহাফ মোহাম্মদ আল কুনুন। পরিবার থেকে পালিয়ে থাইল্যান্ডে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত বহির্বিশ্বের হস্তক্ষেপে কানাডায় আশ্রয় নিয়েছেন তিনি। কানাডায় গিয়েই রাহাফ তার নতুন জীবনযাত্রার কিছু ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা গেছে মদ, শুকুরের মাংস আর গাঁজাই হয়ে উঠেছে তার জীবনসঙ্গী। তাকে দেখা গেছে পশ্চিমা ধাঁচের পোশাক পরিহিত, গায়ে হাঁটু পর্যন্ত উলের পোশাক দেখা গেছে। গত মঙ্গলবার স্ন্যাপচ্যাটে কিছু ছবি শেয়ার করেছেন রাহাফ। এতে তিনি জীবনের প্রথম কানাডিয়ান স্টাইলে বেকন খাচ্ছেন, অর্থাৎ শুকুরের হিমায়িত মাংস খাচ্ছেন বলে জানিয়েছেন। এই ছবির সঙ্গেই তিনি মদ এবং সিগারেটের টুকরোর ছবি দিয়ে সেগুলো দারুণ উপভোগ করছেন বলে জানিয়েছেন। কানাডায় সাধারণত এভাবে গাঁজা ভরে সিগারেট খাওয়া হয়। সম্প্রতি দেশটি গাঁজাকে বৈধতা দিয়েছে। বিভিন্ন প্রদেশের নিজস্ব রীতি মেনে 18 বা 19 বছর বয়স থেকেই সবাই গাঁজা সেবন করতে পারেন। সিগারেট খাওয়ার ও মদের ছবি শেয়ার করেছেন রাহাফ। একটি ছবিতে ক্যাপশন দিয়েছেন, -8 ডিগ্রি তাপমাত্রায় বসে বাষ্প উড়াচ্ছে।
পরিবারের বিরুদ্ধে নানা নির্যাতন আর নিপীড়নের অভিযোগ তুলে শেষ পর্যন্ত কানাডায় আশ্রয় পেয়েছে মেয়েটি। ইতিমধ্যে তার নতুন জীবনের 1 সপ্তাহ পার হয়েছে। আর এই 1 সপ্তাহ জীবনযাপনের চিত্রই পাওয়া গেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি ও অভিজ্ঞতায়। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।